স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় নিহত 4 প্রবাসীর মরদেহ নিজ জেলা ফেনীতে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, মরদেহ তো পৌঁছেছে, জানাজা ও দাফনের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেবাশিস, আমি রয়েছি নিহত ইসমাইলের বাড়িতে। আমি এখানে এসে ইসমাইল সম্পর্কে যেটি জেনেছি সেটি হচ্ছে যে ইসমাইলের লাশ দাফন করা হবে আগামীকাল সকাল 10টায়, এবং কি অন্য যে আরো যে 3 জন রয়েছে সেই 3 জনের লাশও সকালে দাফন করা হবে, এবং কি প্রত্যেক লাশের কিন্তু তার নিজ বাড়িতে কিন্তু দাফন করা হবে, এবং কি প্রত্যেক বাড়ির দরজায় কিন্তু জানাজার জন্য ইতিমধ্যে প্রচারণা কিন্তু করা হয়েছে। আমি আছি যে ইসমাইলের বাড়িতে এসে ইসমাইলের ভাই মিজান এবং নিজামের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি আক্ষেপ করে যেটি বলেছে, প্রবাসী যাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, সেই রেমিটেন্স যোদ্ধার সাথে কিন্তু এই লাশের সাথেও কিন্তু যে সেখানে যে দূতাবাস রয়েছে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা রয়েছে তারা কিন্তু কোনো সহযোগিতা পাননি। এই যে এখানে আমার সাথে রয়েছে মিজান রয়েছে, আমি একটু মিজানের সাথে একটু সরাসরি কথা বলতে চাই যে আপনার ভাইয়ের তো লাশ ইতিমধ্যে আনা হয়েছে, আপনারা লাশ আনার ব্যাপারে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? আসসালামু আলাইকুম। আমরা লাশ আনার সহযোগিতা বলতে বাংলাদেশের যখন প্রবাসী কল্যাণ হেডকোয়ার্টার যাচ্ছিল আমার ভাই ছোটটা, তখন বলতেছে যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের কোনো সম্পৃক্ত নাই। এটা আর আমাদের মেন কথা হচ্ছে যে সরকার ইচ্ছা করলে সবকিছু পারে, এখন সব কথা শেষ কথা হলো আমরা তো যার ঘরে একটা প্রবাসী আছে তার স্বপ্নটাই আছে। এখন স্বপ্নটা পূরণ করতে গেলে আমাদের অনেক ঋণগ্রস্ত হতে হয়। এখন মৃত্যু তো কাউকে বলে আসে না। এখন আমাদের ঋণগ্রস্ত গুলো সরকার যদি ইচ্ছা করে আমাদের জন্য সহযোগিতা করে, এতটুকু। দেবাশিস, আপনি শুনলেন ওনার কিন্তু যে আক্ষেপের কথাগুলো, সেই আক্ষেপ হচ্ছে যে তারা কিন্তু সরকার থেকে কিংবা যে যে সাউথ আফ্রিকার যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে কিন্তু তারা কোনো সহযোগিতা পায়নি। আপনি জানেন যে সড়ক দুর্ঘটনায় 6 জন মারা গেছে, সে 6 জনের মধ্যে যে 24 ফেব্রুয়ারি যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন কিন্তু ঘটনাস্থলে 5 জন মারা যায়। সে 5 জনের মধ্যে থেকে একজন রয়েছে যে 10 বছরের শিশু, তার জন্ম সেখানে, এবং কি তাকে সেখানে ইতিমধ্যে তার লাশ দাফন করা হয়েছে। বাকি 4 জনের লাশ ইতিমধ্যে প্রত্যেকের বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে নেওয়ার সাথে সাথে যে গত 24 ফেব্রুয়ারি থেকে যে প্রত্যেকের যে তাদের যে বুক ফাড়া যে আর্তনাদ, সে আর্তনাদ করতে করতে অনেকের কিন্তু আসছে চোখের পানি নেই। এখানে যে সকল স্বজনরা রয়েছে, যে স্বজনরা কিন্তু তারা যেটি তাদেরকে মধ্যে যেটি দেখেছি যে সরকার থেকে কিন্তু কোনো ধরনের তারা সহযোগিতা পায়নি। আমরা দেখছি যে রাজু আহমেদের 2 জন ছেলে এবং মেয়ে রয়েছে, একদম অবশ শিশু, এবং কি এই ঘটনায় আমরা যদি সাউথ আফ্রিকা যাকে আনিসুল হক মিলন, যাকে এগিয়ে দেওয়ার জন্য সড়ক দুর্ঘটনায় ঘটেছে, সে আনিসুল হক মিলন সেখানে সে কিন্তু 3 দিন পর্যন্ত জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে তিনি মারা যান, এবং কি তার পরিবারের কিন্তু করুণ দশা আমরা যেটি দেখতে পেয়েছি। সে বাংলাদেশ থেকে 6 লাখ টাকা লোন নিয়ে সেখানে নিয়েছে, কিন্তু সে পরিবারে কিন্তু লাশ যে তার লাশ এখন পর্যন্ত আসেনি। সে লাশ কিভাবে আনবে তার প্রতি পরিবার কিন্তু আমরা এক ধরনের হতাশা দেখেছি। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য। কুয়েতে সবজি ও ফলমূলের বাজারে রয়েছে বিদেশিদের দাপট। আমদানি নির্ভর দেশটিতে বিভিন্ন দেশের পণ্যই মূলত বিক্রি হয়। বাজারে আধিপত্য সৌদি আরব, লেবানন, মিশর ও তুরস্কের মতো দেশগুলোর। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও কুয়েতে নেই বাংলাদেশি শাকসবজি ফলমূলের চাহিদা। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিং আন্তর্জাতিক মানের না হওয়ায় এই দুর্দশা। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের সবজি ও ফলমূলের একমাত্র পাইকারি মার্কেট আল ফুরদা। বিশ্বের বিভিন্ন দেশে শাকসবজি ফলমূল বিক্রি হয় এখানে। বাজারটিতে রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য, তবে নেই বাংলাদেশের কোনো পণ্য। 2 ঋতুর দেশ কুয়েতের বাজার মূলত আমদানি নির্ভর। সৌদি আরব, জর্ডান, লেবানন, মিশর, তুরস্ক, চীন ও ইউরোপের বিভিন্ন দেশের পণ্য আমদানি করে দেশটি। আল ফুরদা থেকে সব পণ্য যায় গোটা দেশে। আল ফুরদার বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা পাচ্ছে না বাংলাদেশের পণ্য। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিংয়ের কারণেই সম্ভাবনাময় বাজার হারাচ্ছে ঢাকা। অন্যান্য দেশের পণ্যের প্যাকেটে বাহারি ডিজাইনের ট্রেডমার্ক, সঠিক ওজন ও পণ্যের স্পষ্ট ছবি থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে চিত্র পুরোটাই উল্টো। পণ্যের নামও লেখা বাংলায়, যা ভিনদেশিরা বুঝতে পারেন না, ফলে কেনেন না বাংলাদেশি শাকসবজি ফলমূল। আমাদের দেশের যে পণ্যগুলো কুয়েতে আসে, কাঁচা সবজি এবং ফল, এগুলার কার্টুন এবং মান আন্তর্জাতিক মান হয় না, যার কারণে আমরা অনেকটাই পিছিয়ে আসি। এইটা তেঁতুল থাইল্যান্ড থেকে আসছে। এই তেঁতুলটা আমাদের বাংলাদেশ থেকে পাঠায়
প্যাকেটে বাংলা লেখা দেয় দেখি, আবার ওই রশি দিয়ে মরে যাবে। আম কাঁঠাল সব কিছু আমরা বিক্রি করি। প্যাকেটের মানটা যদি উন্নত হয় তাহলে জিনিসটা আরো সুন্দর হয় এবং আমরা চাই বাংলা মানটা আমরা বিক্রি করার জন্য। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, জর্ডান, বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব, বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে। আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানিতে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে আরও যত্নবান হওয়ার আহ্বান প্রবাসীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এই আয়োজন হয়। সংগঠনের সাবেক সভাপতি আলিমুজ্জামান ও বর্তমান সভাপতি সিদ্দিক চৌধুরী মজনুর যৌথ সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক বদরুন সেলিন চৌধুরী, কার্যকরী সদস্য এমাদুর রহমান ফরহাদ ও শাহরিন কোরেশি। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ বাঙালি এমপি রোশনারা আলী। বিশেষ অতিথি ছিলেন বাঙালি জাজ স্বপ্নরা খাতুন, লন্ডন অ্যাসেম্বলির সদস্য উন্মেষ দেশাই, সাবেক কাউন্সিলর আব্দুল হাই ও কাউন্সিলর বদরুল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সাবেক ক্যামডেন কাউন্সিলর ব্যারিস্টার রবার্ট লাতাম, টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার আবাব হোসেন, মারুফ হোসেন চৌধুরী সহ অনেকে। লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লেবানন শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ইস্কান্দার আলী মোল্লা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক SM জসিম। অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এছাড়া সংগঠনের সহসভাপতি শেখ ফরিদকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেওয়া হয় মানপত্র। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদি। এ সময় আরও উপস্থিত ছিলেন টিপু চৌধুরী, নীলু মোল্লা, রানা ভূঁইয়া, শেখ কামাল, জাকির হোসেন সহ অনেকে। ফেনী জেলা সমিতির অভিষেক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাদোফা শহরে বসবাসরত ফেনী জেলাবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল মজুমদার এবং পরিচালনা করেন আব্দুর রহিম পাটোয়ারি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পাদোফার মেয়র মার্কো স্ক্যাচারো। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোফার আহ্বায়ক জানু শরীফু জনসু, ভেনিস স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, ট্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল, নূর নবী, জহির উদ্দিন, নূর হোসেন, তাজুল ইসলাম সহ অনেকে। সভায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া উপস্থিত অতিথিদের দেওয়া হয় বিশেষ সম্মান স্মারক। ইতালির ভ্যানিসে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত নাগরিক কমিটি সভায় নবনিযুক্ত প্রধান উপদেষ্টা মেজবাহ উদ্দিনকে কমিটির দায়িত্ব দেওয়া হয়। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম শিকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকবর হোসেন ব্যাপারী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা লিয়াকত খালাসি, সাংগঠনিক সম্পাদক BM মিঠু, ভেনিস আওয়ামী লীগ সভাপতি শাহজাহান কবির ইদ্রিস, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি, কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও ভেনিস আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সহ অনেকে। কাতারে চিরন্তন বাউল সংগঠনের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সার্বিক সহায়তা করে আল মুতামকিন ট্রেডিং অ্যান্ড কোম্পানি। এতে সভাপতিত্ব করেন মামুন আহমেদ নূর এবং পরিচালনা করেন বদরুল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের লেবার মিনিস্টার ডক্টর মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জসিমউদ্দিন দুলার, আহমেদ আলী হাসান, কামাল উদ্দিন, শিবু দত্ত সহ অনেকে। এ সময় বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় অংশ নেয় উপস্থিত অনেকে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে মাদারীপুর জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়েছে গণসংবর্ধনা। মাদারীপুর জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ হোসেন ইয়াদকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাফর চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ডক্টর আবুল ফজল, ইমরানুল হক বাবুল, কামাল হোসেন সুমন, জিয়াউদ্দিন বাবু সহ অনেকে।
জাল সার্টিফিকেট ও অনিয়মের মাধ্যমে বোয়িং পাইলট নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে এখনও আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। তবে অল্প সময়ের মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। শুধু জাল সার্টিফিকেটই নয়, অযোগ্যতার কারণে একাধিকবার চাকরি যাওয়া ব্যক্তিকে বোয়িংয়ের পাইলট হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অভিযোগের খবর প্রকাশ করা হয় যমুনা টেলিভিশনে। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের বিরুদ্ধে আসা অভিযোগ বলা হয়, উড্ডয়নের শর্ত অনুযায়ী যাচাই বাছাই প্রক্রিয়ার বিভিন্ন ধাপেও পাশ করতে পারেননি কো পাইলট সাদিয়া আহমেদ সহ কয়েকজন। সাদিয়া আবার বিমানের প্রশিক্ষণ প্রধান ক্যাপ্টেন সাজিদের স্ত্রী। তিনি অযোগ্যতার বিষয়গুলো কৌশলে লুকিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি ঠিক কবে গঠন হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি বিমান প্রতিমন্ত্রী। অভিযোগ যখন আসে, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আইন অনুযায়ী একটা কমিটি করতে হয়, আপনার সত্য মিথ্যা যাচাই করতে হবে, তারপর ব্যবস্থা নিতে হবে। এবং এই অভিযোগগুলোর উপরে আমাদের তদন্ত কমিটি আছে, কমিটি যে দিবেন, সুপারিশ করবেন, সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হুন্ডির মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা আর ডলার পাচার। বেনাপোল চেকপোস্টের দুপ্রান্তে সক্রিয় শক্তিশালী একটি চক্র, তারাই জড়িত এই অপকর্মে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে ধরাও পড়েছে কয়েকজন। জব্দ হয়েছে বিপুল পরিমাণ অর্থ, নজরদারি বাড়িয়েছে বিজিবি। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, এর দুই প্রান্তে গড়ে উঠেছে বেশ কিছু ট্রাভেল এজেন্ট, মানি এক্সচেঞ্জ আর কম্পিউটার দোকান। আছে বিভিন্ন এন্টারপ্রাইজ নামে ছোট ছোট সাইনবোর্ডযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানও। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এসব ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে সক্রিয় একটি শক্তিশালী চক্র, যারা সরাসরি জড়িত হুন্ডির সাথে। বিভিন্ন ধরনের চিরকুট সহ নানা কায়দায় দেশ থেকে পাচার করছে বিপুল পরিমাণ টাকা ও ডলার। চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় কিছু অবৈধ প্রতিষ্ঠান বিভিন্ন নামে বেনামে বিভিন্ন এন্টারপ্রাইজ নাম দিয়ে গড়ে উঠেছে। কিছু অসাধু ব্যবসায়ী যারা চিরকুট বা হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা এবং কোটি কোটি ডলার ভারতে পাচার করে। এটা আমাদের জন্য কষ্টকর। ব্যবসায়ীরা চায় এটা বন্ধ হয়ে যাক, প্রশাসনের দিকে দৃষ্টি দিক। পুলিশ বলছে হুন্ডি রোধে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে, আটকও করা হয়েছে কয়েকজনকে। পাশাপাশি সচেতন করা হচ্ছে যাত্রীদের। আমরা যাত্রী সাধারণকে প্রায় সময়ই সচেতন করি যে আপনারা বৈধ দোকানের মাধ্যমে, মানি চেঞ্জারের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন। এরপরেও আমরা মাঝে মাঝে সেখানে অভিযান করি। এ ব্যাপারে আমরা একাধিক মামলাও নিয়েছি। নজরদারি বাড়িয়েছে বিজিবিও। গত এক বছরে পাচারের সময় ৮৮,৪০০ মার্কিন ডলার ও ২৬ লাখ টাকা জব্দ হয়েছে। সেই সাথে জব্দ হয়েছে প্রায় ১০ লাখ রুপি, ৫৭,০০০ রিয়াল সহ বিভিন্ন দেশের মুদ্রাও। তাদের এই অপতৎপরতাকে নস্যাৎ করার লক্ষ্যে বিজিবি বিশেষ কৌশল অবলম্বন করা সহ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রতিনিয়ত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করে থাকে। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে অন্তত ৬,০০০ পাসপোর্টধারী যাত্রী আসা যাওয়া করেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ৪ মার্চ ৫ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশগুলোর জেটে এলডিসি সম্মেলনে অংশ নেবেন তিনি। এ সময় কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের সাথেও আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহায় নীতি নির্ধারকদের সাথে বৈঠকে দেশটি থেকে এলএনজি সহ জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শিদ দোহায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী। ৭ মার্চ সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। কাতারের মহামান্য আমির এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি সম্মেলন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করতে পারেন। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো এবং বন্ধ বিমানবন্দরগুলো চালু করতে না পারলে স্মার্ট এভিয়েশন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত সেমিনারে তারা এই মন্তব্য করেন। মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে এভিয়েশন বিশেষজ্ঞরা ব্যবসা বান্ধব এভিয়েশন নীতিমালা ও বিমান বন্দরগুলোর উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন।
এখন বিমান এবং নভোএয়ার ইয়েস বাংলা তারা এই যে ক্রস করে এখন নতুন রুট চালু করছে, সেটা কিন্তু একটা তাদেরকে বেনিফিট দিচ্ছে। তো এইসব ইনোভেশন আমাদেরকে চিন্তা করতে হবে এবং রিকোয়ারমেন্ট চিন্তা করতে হবে নতুন পরিচালিত বিমানগুলোকে আবার পুনরায় চালু করার ব্যাপারে। দেশের এভিয়েশন এবং পর্যটন শিল্পের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখে এবং এর মাধ্যমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার ভূমিকা রাখতে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।